শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমন অবস্থা তুলির। নিজের কপালে তুলির হাতটা চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। চোখ জোড়া ভীষণ লাল, হাঁসফাঁস করতে লাগলো তুলি। এভাবে ধরা পড়ে যাবে ভাবেনি সে। সব দোষ বেহায়া মনের। কি জবাব দিবে এখন আদ্রকে সেটা ভেবে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কি হলো, হাত বুলিয়ে দাও। আদ্রর কোমল সুরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে পেল তুলি। খানিক বাদে বাক্যটা ভালো করে কর্ণপাত হতেই অভিভূত হয়ে তাকিয়ে রইল আদ্রর দিকে। আদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি, হাসিটা খুবই মুগ্ধময়। সব ভয় দূর হয়ে গেল তুলির। কোমল মনটা নুয়ে পড়ছে লজ্জায়। আদ্র কোনো প্রশ্ন করলো না, অথবা খারাপ কিছু ভাবলো না, সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট। হাত বুলিয়ে দিতে নিলে হাতটা আবারও চেপে ধরলো আদ্র। নিজে উঠে বসলো। আদ্রর বুকের লোমশ অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি। তুলির লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে। পাশ থেকে গেঞ্জিটা নিয়ে পরে তুলিকে বলে উঠল, আমার দিকে তাকাও তুলি। তুলি তবুও ফিরতে রাজি নয়। ধমকে উঠল আদ্র। আদ্রর ধমকে তাড়াতাড়ি করে ফিরে চাইল তুলি। পা উঠিয়ে বসো খাটে। আদ্রর দিকে বিস্মিত নয়নে চেয়ে জড়তার সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসলো তুলি। হঠাৎ নিজের কোলে আদ্রর মাথা অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। ইচ্ছে জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে, আপনি হুটহাট আসবেন না আমার কাছে আদ্র। প্রচন্ডভাবে কেঁপে ওঠে আমার হৃৎপিণ্ড। লজ্জায় উচ্ছন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছে জাগে। বারান্দা টপকে আসতে গেলে কেন তুলি? যদি পড়ে যেতে? আর কখনো এমনটা করবে না প্লিজ। আদ্রর কথার পৃষ্ঠে বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে তুলি। নিজের অজান্তে হাত বুলাতে লাগলো আদ্রর চুলে। পরম আবেশে দু চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দিল আদ্র। রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন। ভোরের দিকে লেগেছিল চোখ দুটো। তখনই এক অন্যরকম সুবাস নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। তুলি তাকিয়ে দেখলো গভীর ঘুমে তলিয়ে গেছে আদ্র। দীর্ঘ দীর্ঘ একটা শ্বাস ছাড়লো তুলি। এখন সে পুরো নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে টুক করে চুমু খেয়ে নিল আদ্রর কপালে। খোঁচা খোঁচা দাড়িতে দিতে লাগলো নিজের নরম হাতের পরশ। সাথে সাথেই চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়লো আদ্রর চোখে। নড়ে উঠল আদ্র। এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয়, এটা তো আনন্দের অশ্রু। আকস্মিক তুলি ঝুঁকে পড়লো আদ্রর মুখের একদম সন্নিকটে। চোখ বুঝে ফেললো সাথে সাথেই। আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, চোখ খুলো। আস্তে আস্তে করে চোখ খুললো তুলি। দুরো দুরো বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল। তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়লো আদ্র। গালে হাত রেখে জিজ্ঞেস করলো, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না, এমনিতেই। চোখে হঠাৎ পানি চলে আসলো। হাসলো আদ্র, দৃঢ় কণ্ঠে বলল, উল্টাপাল্টা বকার অভ্যাস কি আজীবন থাকবে? আমি কখন উল্টাপাল্টা বকলাম? তুলির সাহস যেন হুট করে বেড়ে গেল। তির্যক দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, তাই নাকি? আপনি উল্টাপাল্টা বকেন না কুমিল্লার তুলা। একদমই না। কথাটা বলে উঠে পড়ল তুলি। মুখের ওপর আছড়ে পড়ছিল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস, যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল। আদ্রর মাদকতায় হারিয়ে যেতে বাধ্য করছিল। ছোট্ট হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা প্রক্রিয়া অস্বাভাবিক করে তুলেছিল তুলিকে। এক দৌড়ে চলে গেল বারান্দায়। অবাক হলো আদ্র। পিছু পিছু গেল তুলির। নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল, আমি উল্টাপাল্টা বকলে দোষ, অথচ আপনি যে হুটহাট করে কসাই হয়ে যান। চোখ গরম করে চাইলো আদ্র। তুলি বুঝে গেছে রক্ষে নেই। লাফ দিয়ে নিজের বেলকনিতে যেতে নিলে আদ্র আঁতকে উঠল। এই তুলি পড়ে যাবা। কিছু হবে না ডাক্তার সাহেব, এতটুকু জায়গা লাফ দেয় আমার জন্য ছোট্টখাট্ট ব্যাপার। আদ্র নরম সুরে ধীর কণ্ঠে বলল, তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়েও অধিক মূল্যবান। রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। আদ্রর বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাইরে গিয়েছেন। নীরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠল, আম্মু আমাদের কলেজ থেকে ট্যুরে নিবে 2 দিন পর। খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইলো তুলি। কই, সে তো শোনেনি এমন কিছু। বেশ জোরেই বলল, কই, আমি তো এমন কিছু শুনিনি রে আমরিন। এই ভয়টাই পাচ্ছিল আমরিন, যার জন্য এত কিছু সেই পুরো প্ল্যানে জল ঢেলে দিতে প্রস্তুত। সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। ঠকঠক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসলো আমরিন। তুলি তুই তখন ক্লাসে মনোযোগ দিসনি, না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি। থাক, আমি তো শুনলাম। আমি শুনলেই যে তুই শুনলেও তো একই কথা, তাই না? বিমূঢ় স্থির হয়ে বসে রইল তুলি। সায়রা বেগম খেতে খেতে বললেন, ঠিক আছে, দুজনেই চলে যাস, তুলিরও ভালো লাগবে ঘুরে আসলে। তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন। তুলি ভ্রুকুচকে মিনমিন করে উচ্চারিত করলো, আমরিন তুই একটা ডাহা মিথ্যুক। মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে, একটু একটু ঠান্ডার সমারোহ। বাতাসে তুলির খোলা চুল উপচে পড়ছে কপালে। বারবার কানের পিঠে গুজে দিচ্ছে তুলি। একদমই বিরক্ত লাগছে না তার। এমন নির্মল প্রশান্তির হাওয়া মন ছুঁয়ে গেলে বিরক্তি আপনা আপনি পালিয়ে যেতে বাধ্য। গলায় জড়ানো কালো ওড়নাটা একটু টেনে নিল। পাশে আমরিন হাঁটছে। কলেজ থেকে ট্যুরে যে যাবে না এটা পুরো নিশ্চিত তুলি।
কিন্তু এই সন্ধ্যায় রেল স্টেশনে কেন এসেছে তা বুঝতে পারছে না তুলি। বহুবার প্রশ্ন করেও কোনো উত্তর মেলেনি আমরিনের কাছ থেকে। ড্রাইভার কলেজ গেটে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য একটা গাড়ি আসতেই আমরিন তুলিকে নিয়ে ট্রেন স্টেশনে চলে আসলো। তুলির প্রশ্ন কানে ঢুকলেও সে যেন মুখে কুলু পেটে রেখেছে। হাত ঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 7:30। দ্রুত পা চালিয়ে তুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমরিন। হাতে তার ট্রলি ব্যাগ। তুলি ভ্রুকুচকে আমরিনের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরে 3টা ছেলে ও 2টো মেয়েকে দেখে আমরিনের মুখে হাসি ফুটলো। পায়ের গতি বাড়িয়ে ওদের নিকটে এসে দাঁড়ালো। তুলিও পেছন পেছন এলো। আমরিনকে দেখে নিবিড় হালকা হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আসতে সমস্যা হয়নি তো? একদমই না ভাইয়া, কেমন আছেন আপনারা সবাই? নিবিড়, অন্তু, রিমি, পায়েল, সাগর সবাই হেসে একসাথে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। ট্রেন কখন আসবে? আরো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তুলি কাউকে চিনে না, তাই মুখ কাচুমাচু করে একপাশে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তবে এতটুকু বুঝতে পেরেছে ছেলে মেয়েগুলো আমরিনের পূর্ব পরিচিত। তুলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির হাতটা ধরে সামনে আনলো আমরিন। সবার উদ্দেশ্যে বলল, ওর নাম ইশতাক তুলি, আমার কাজিন। মুখ তুলে সবার দিকে এক নজর চাইলো তুলি। সবার মুখে প্রস্ফুটিত হাসি। ভীষণ অস্বস্তি বোধ করছে তুলি। স্টেশনে মানুষের সমাগম বেড়ে গেছে, গরম পড়েছে অনেক। নীরবতা ভেঙে পায়েল এগিয়ে এসে তুলির হাতটা ধরে বলল, মাশাআল্লাহ তুলি, তুমি তো তোমার নামের মধ্যে ভীষণ কিউট। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আদ্রর বন্ধু মহল, খুব 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 কাছের বন্ধু। অতিশয় বিস্ময় নিয়ে তাকালো তুলি। আদ্রর ফ্রেন্ড? তাহলে তুলি কেন এখানে এসেছে? আমরিন ওনাদের কাছে কেন নিয়ে আসলো? আদ্র কোথায়? শত শত প্রশ্নের ভিড় তুলির মনে। পায়েল আবারও হেসে বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন। ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিও না তুলি, জাস্ট এতটুকু জেনে রাখো আমরা সবাই সিলেট যাচ্ছি। অবাক হলো তুলি। আমরিনের হাত চেপে ধরতেই চোখের ইশারায় বুঝালো সব সত্যি। আমরিনের উপর অগাধ বিশ্বাস আছে তার, আর আদ্রর বন্ধুদের সন্দেহ করার কিছুই নেই। নিঃসন্দেহে আদ্র বন্ধু নির্বাচনে সচেতন। নিবিড়কে হাতির ঝিলে দেখেছিল আদ্রর সাথে। ট্রেন জার্নি করবে ভাবতেই তুলির মনে হাজারো খুশি বাসা বাঁধতে লাগলো। ট্রেনে আজ প্রথমবার চড়বে তুলি। তুলির আবেগী মন অপেক্ষায় আছে ট্রেনের, এবং খুব করে চাইছে মনে সদ্য প্রেমের জন্ম দেয়া মানুষটাকে। খানিক বাদে স্টেশনে ট্রেন ঢুকতে দেখতে পেল তুলি। উচ্ছ্বসিত হওয়ার বদলে মনটা ছেয়ে গেল অন্ধকারে। ভেবেছিল আদ্র আসবে। নিবিড় তাড়া দিতেই সবাই উঠে দাঁড়ালো। আমরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল নিবিড়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, উঠতে পারবে তো? নিবিড়ের দিকে তাকিয়ে আলতো হেসে আমরিন জবাব দিল, পারবো। তবুও যেন নিবিড়ের মন মানল না। আমরিনের এক হাত শক্ত করে মুঠোয় পুড়ে নিল নিজের এক হাতে। এত গরমের মাঝেও শীতল অনুভব করতে লাগলো আমরিন। নিবিড়ের দিকে তাকাতেই দেখলো অন্যদিকে মুখ ফিরে রেখেছে। তুলি পাশে দাঁড়িয়ে ভাবছে এত ভিড়ের মাঝে কিভাবে উঠবে সে ট্রেনে। ট্রেনে ওঠার অভিজ্ঞতা তো তার নেই। ট্রেন থামতেই ভিড় যেন আরো বেড়ে গেল। মানুষ যেন প্রতিযোগিতায় লেগে পড়লো কার আগে কে উঠবে। ধাক্কা খেয়ে তুলি পড়ে যেতে নিলে শক্ত করে আঁকড়ে ধরলো কেউ। চোখের পলকে মিশিয়ে নিল একদম নিজের সাথে। সাগর তুলিকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু তুলির বাহুতে হাত রাখা মানুষটাকে দেখে আর নামলো না ট্রেন থেকে। ভয়ে আটকে আছে তুলি, চোখ বুজে থরথর করে কাঁপছে। কোমরে চাপ অনুভব করতে চোখ মেলে দেখার আগে আঁকড়ে ধরে কেউ ট্রেনে উঠিয়ে দিল তাকে। দৃশ্যমান হলো আদ্র সুদর্শন চেহারাটা। নিমিষেই শুরু হলো বুকের ভেতর কাঁপুনি। আদ্র ঝটপট করে উঠে পড়লো ট্রেনে। তুলি এখনো তাকিয়ে আছে ভ্যাবলা কান্তের মতো। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদ্র এসেছে। তীর্যক চাহনি নিক্ষেপ করলো আদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিব। আদ্রর কথায় হুঁশ ফিরে এলো তুলির। এই লোক যেন সবসময় হুমকি দেয়। কথাটা ভেবে একটা নিঃশ্বাস ছাড়লো। যা বোঝার বুঝে গেল। তবে প্রশ্ন জাগছে সায়রা বেগমকে মিথ্যে বলে দুই ভাই বোন এমন প্ল্যান কেন করলো? ট্রেন চলতে শুরু করেছে। বারবার বেসামাল হয়ে পড়ছে তুলি। কোমল কণ্ঠে আদ্রর উদ্দেশ্যে বলল, আমি ট্রেনে কখনো চড়িনি। আমি কি নিজের হাতটা আপনার বাহুতে রেখে সামনের দিকে এগোতে পারি? তীক্ষ্ণ নজরে চাইলো আদ্র। ভয়ে মুখ ফিরে নিল তুলি। সাথে সাথে নিজের কোমরে স্পর্শ পেতেই মনে জড়ো হলো লজ্জা। আদ্র কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল তুলিকে। সবার কাছে গিয়ে দাঁড়াতেই মিটমিট করে হাসতে লাগলো। আমরিন দেখেও না দেখার ভান করে বাইরে তাকিয়ে রইল। তুলি আদ্রর হাত সরাতে নিলে আরো চেপে ধরলো আদ্র। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তুলির। আদ্রর থেকে ছাড়া পেতেই জানালার পাশের সিটে বসে পড়লো অনায়াসে। একটু হেসে আদ্রও বসে পড়লো তুলির পাশে। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটে চলেছে। বাতাসের দাপটে তুলির খোলা চুল আদ্রর মুখে আছড়ে পড়ছে। সিটে মাথা এলিয়ে আদ্র তুলির শ্যাম্পু করা চুলের সুবাসে হারিয়ে যাচ্ছে। তুলির কানে ভেসে আসছে একের পর এক হাসির শোরগোল। হঠাৎ অন্তু বলে উঠল, শোনো শোনো, আমার জীবনের এক বিশেষ অর্থাৎ সেরা মুহূর্তের কথা শুনতে যাচ্ছি তোদের। পায়েল বলে উঠল, আর কত শোনাবে সেই বিশেষ কাহিনী? গলা ঝেড়ে অন্তু বলে উঠল, তুলিও আমরিন তো শুনেনি, আমি ওদের শোনাবো।
পুরো বন্ধু মহলের কাছে তুই আমার ইজ্জতের রফা দফা করেছিস, কিন্তু তুই যে কত খারাপ সেটা শোনাতে হবে না? চোখ কটমট করে তাকালো পায়েল। নিবিড়, সাগর ও রিমি কানে হেডফোন গুঁজে নিল। দুজনের ঝগড়া শুরু হয়ে যাবে এখন। অন্তু পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। শুনো আমরিন, গত মাসের কথা। ইহা খুবই এক লজ্জাকর পরিস্থিতি ছিল। সকাল সকাল মা বলল, অন্তু আজ কিন্তু পাত্রী দেখতে যাব, তাড়াতাড়ি ওঠ। অবশ্য তখন 12টা বাজে, তবুও তা আমার জন্য সকাল ছিল। মায়ের টানা হেঁচড়ায় কোনো রকম রেডি হয়ে গেলাম পাত্রী দেখতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও পাত্রী দেখতে সেই ছিল, পুরাই পাগল করা রূপ তাহার। বয়স হইয়া গেছে 27। এমন সুন্দর বউ পাইলে বুড়ো থেকে আমি হইয়া যাবো 17 বছরের যুবক। আহা, মনে মনে তো আমার লাড্ডু ফুটতেছিল। যখন আমাকেও আলাদা কথা কইতে দিল, তখন আমি তো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। প্রেমের ভাষায় মুগ্ধকর বলা যায়। পাত্রী আমার একটু কাছে মুখ আনতেই আমি তো শেষ। মেয়ে এত অ্যাডভান্স, নিজের মুখটা এগিয়ে নিতেই মেয়ে ফিসফিস করে বলে উঠলো, বইরা দাদা, আপনার অফিস খোলা, নেক্সট টাইম অফিস বন্ধ করে পাত্রী দেখতে যাবেন। অন্তুর কথা শুনে ফিক করে হেসে দিল সবাই। তাল মিলিয়ে হাসতে লাগলো অন্তুও। হাসতে হাসতে বলল, সেই মেয়েটা আর কেউ না, আমাদের পায়েল ম্যাডাম ছিল। এই পায়েল চোখ যে এত খারাপ এটা সেদিনই বুঝতে পেরেছি। তোর মতো হারামি পোলার কাছে যে আমি বিয়ে বসছি এটাই অনেক। তুই তো এখনো শর্ট প্যান্ট পরে বাইরে চলে যাস, লোকে দেখলে দোষ নেই, আর আমি সত্যি বললেই দোষ। হাজবেন্ডকে তুই করে বলছিস? ক্লাসমেট বিয়ে করে কপালটাই পুড়লো আমার, গুন্ডি মেয়ে একটা। ওদের কথা শুনে তুলি হাসতে হাসতে ঢলে পড়লো আদ্রর উপর। কি লাগাম ছাড়া কথাবার্তা। তুলির পেট ফেটে হাসি আসছে। চোখ রাঙিয়ে তাকালো আদ্র। সাথে সাথে গায়েব হয়ে গেল তুলির হাসিটা। তুলির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে দুষ্টু স্বরে আদ্র বলল, ওড়না সরে গিয়ে তোমার ওই জায়গার তিলটা দেখা যাচ্ছে তুলা। ওড়না সামলে রাখো, ড্রেসটা একটু বেশি ঢিলে, যখন তখন হেলে পড়ো না। পিলে চমকে উঠল তুলির। আদ্রর মুখে এত ভয়ঙ্কর এক বাক্য শুনে চুপসে গেল তুলি। ওড়না পেঁচিয়ে দূরে সরে বসলো আদ্রর থেকে। কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাক্যটা, ছি। আদ্রর নজর এত খারাপ। কথাটা মনে না রেখে কিশোরী তুলি আদ্রর সাথে কিছুটা ঘেঁষে বসলো। চোখ ছোট ছোট করে তাকালো আদ্র। তুলি ফিসফিস করে বলল, ছি, আপনার নজর এত খারাপ? আমি আগেই শুনেছি ডাক্তাররা লুচু হয়। আপনি তার প্রমাণ আদ্র ভাই। চোখ কপালে তুলে আদ্র চাপা স্বরে বলল, আমি কি তোমায় কামড় দিয়েছি নাকি চুমু খেয়েছি, অথবা এটাও বলতে পারি বিয়ের আগে তোমার সাথে ফুল সজ্জা করেছি? আদ্র লাগামহীন কথা তুলির রন্ধে রন্ধে শিহরণ জাগিয়ে দিল। দমে গেল তুলি। আদ্র যে কত বড় অসভ্য বেহায়া লোক বোঝা হয়ে গেছে তার। দূরত্ব রেখে বসতে নিলে সবার অগোচরে তুলিকে নিজের কাছে টেনে গলায় কামড় বসিয়ে দিল আদ্র। তুলি লজ্জায় চুপ হয়ে গেল। চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকিয়ে রইল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে কিছু সময় আগে। বাইরে চাঁদের আলোয় আদ্রর চেহারাটা স্পষ্ট। তুলি যেন আর নিজের মাঝে নেই। কি করলো এটা আদ্র? এখন হার্ট অ্যাটাক হলে তার দায় কি আদ্র নিবে? অপলক চোখে তাকিয়ে থেকে তুলির হাতটা চেপে ধরে আবারও আদ্র মুখ ডুবালো তুলির গলায়। ছোট্ট একটা চুমু খেয়ে সরে এলো অতি সন্তর্পণে। বন্ধ চোখ দুটো ধপ করে মেলে আদ্র জ্যাকেটটা খামচে ধরলো তুলি। ছলছল চোখ নিয়ে শুকিয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, কি করলেন এটা আদ্র? মুখের হাসির রেখাটা দীর্ঘ করে আদ্র একটু নত হয়ে জবাব দিল, অসভ্য বলার জন্য পারফেক্ট কারণ খুঁজে দিয়েছি। কম্পনরত হৃৎপিণ্ড নিয়ে ঘোর লাগা কণ্ঠে তুলি বলে উঠল, সত্যি আপনি অনেক অসভ্য আদ্র। শুধু তোমার জন্য। মুচকি হেসে বলল আদ্র। তুলি ডুবে গেল আদ্রর নেশায়। তার অযাচিত মন বলে উঠল, কোথায় ছিল এতদিন এত আবেগ, এত মাদকতা, এত মোহনীয় প্রেমময় দৃষ্টি? নিজেকে সামনে রাখা যে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। আজ যে তুলি আদ্রর এক অন্যরকম রূপের সাথে পরিচিত হলো, যে রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেয়া যায়। আদ্রর জ্যাকেট আরেকটু শক্ত করে খামচে ধরলো তুলি। সবার দিকে এক নজর তাকিয়ে আদ্র নিচু গলায় বলল, জ্যাকেটটা ছিঁড়ে ফেলবে নাকি তুলা রানী? এভাবে ধরে রাখলে সহ্যের সীমা যে অতিক্রম হয়ে যাবে, হৃৎপিণ্ডে যে প্রলয় হবে, ক্ষত বিক্ষত হৃদয়ের দায় কি তুমি নিবে? তুলির দৃষ্টি এখনো আদ্রর চোখে। আদ্র সারা মুখে চোখ বুলাতেই দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। আদ্রর আকস্মিক হামলাতে তুলি জমে বরফ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে পড়লো। আচমকা আদ্রর বুকে মুখ লুকালো সে। হকচকিয়ে গেল আদ্র, থমকে গেল মুহূর্তের জন্য। পিঠে হাত রেখে ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আমার হার্টের চিকিৎসা করে দিন ডাক্তার মহাশয়। আদ্রর বুকে মুখ ঘষে নিজের অজান্তেই কথাটা বলে বসলো তুলি। বুকে ঝড় শুরু হলো আদ্রর। নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে নিল তুলিকে। মাথায় আদ্রর স্পর্শ পেতেই রাজ্যের ঘুম ভর করলো তুলির দু চোখে। ভালোবাসার মানুষের বুকে ঘুমানোর সাধ্য কয়জনের হয়? তুলির হয়েছে সেই সুযোগ অজান্তেই। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাহিরে। ছোট্ট তুলি তার মনে দহন সৃষ্টি করছে। এত বছরের জীবনে মনের দিক থেকে কঠোর হওয়া আদ্রকে বাধ্য করছে কোমল হতে।